So we are at the second day of our 7-day course. So today's topic is what I am going to discuss about, uh, which is file management through mobile and PC. আমি বাইল্যাঙ্গুয়ালে বলবো, দুটো ল্যাঙ্গুয়েজে বলবো, বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে বলবো, কারণ এখানে মনে হচ্ছে যে বেশিরভাগ পার্টিসিপেন্ট যারা রয়েছে তারা বেশিরভাগই আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। আমি সেটা ভেবেই এই টপিকগুলো রেখেছি, আমরা সেইভাবেই রেখেছি এবং সেইভাবেই আমরা ডিসকাস করবো। যতটা সহজ এবং সরলভাবে বলা যায় ততটাই সহজ এবং সরলভাবে আমি বলার চেষ্টা করছি, ঠিক আছে? যদি কারো কোয়েশ্চেন থাকে তারা নিশ্চয়ই জেনে গেছো কালকে যে চ্যাট বক্সে কোয়েশ্চেন করতে হবে এবং সেখান থেকে সেশনের শেষে আমরা সেখান থেকে কোয়েশ্চেন পিক করবো এবং সেই কোয়েশ্চেনগুলো তোমাদের কাছে রাখা হবে। এবার আমি যেটা প্রথমেই বলি যে যে টপিকটা রয়েছে ফাইল ম্যানেজমেন্ট থ্রু মোবাইল অ্যান্ড পিসি। লেটস স্টার্ট মাই পাওয়ার পয়েন্ট ফার্স্ট। তাহলে যেটা টপিক রয়েছে আর কি, পাওয়ার ফাইল ম্যানেজমেন্ট থ্রু মোবাইল অ্যান্ড পিসি, এটা একটা একদম বেসিক টপিক এবং এটা একদম কি বলবো যে একদম যে কোনো কন্টেন্ট ডেভেলপমেন্টের আগে আমাদের যেটা জানতে হবে যেটা হচ্ছে ফাইলটা ম্যানেজ করব কিভাবে, ঠিক আছে? কারণ কন্টেন্ট তো আমরা যে কোনো জায়গা থেকে পেতে পারি। লেটস সে ইন্টারনেট ইজ a big source. College educators are on the big source of providing e-content, but we don't know বা আমরা কোনোভাবে ওই ফাইলগুলোকে এমনভাবে রাখি কোনো কোনো সময় যে ফাইলটা আমরা পরে আর খুঁজে পাই না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। প্রথম দিকে যখন আমি গ্র্যাজুয়েশন বা আন্ডার গ্র্যাজুয়েশনে, তো আমাদের সময় কম্পিউটার খুব বেসিক কিছু ছিল, যারা ধরে নাও বাড়িতে কম্পিউটার খুব কম, মানে ছেলে মেয়ে বা বন্ধু বান্ধবী থাকতো, ঠিক আছে? কলেজে পেতাম আন্ডার গ্র্যাজুয়েটে, আর ইউনিভার্সিটি থাকতে সে সময় কলেজ মানে কম্পিউটারের সাথে, পার্সোনাল কম্পিউটারের সাথে আমার প্রথম সাক্ষাৎ ধরতে গেলে পার্সোনাল কম্পিউটার, নট অ্যাবাউট দ্য ইনস্টিটিউশনাল কম্পিউটার। তো প্রথমে যেটা হতো আমার ক্ষেত্রেও সেটা হচ্ছে আমি কোনো একটা ফাইল ক্রিয়েট করতাম। লেটস সে আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি কি করলাম, ওয়ার্ড ডকুমেন্টে আমি আমার যা প্রজেক্ট আছে ওটা লিখার পরে আমি একটা কোনো ফোল্ডার রেখে দিলাম। এবার সেই ফোল্ডারে এমন XYZ একটা নাম দিয়ে রেখে দিলাম যে আমার কাজ তো হয়ে গেছে, আমি পরে জানি যে আমার ওই ড্রাইভের ভিতরে একটা ফোল্ডারে ওই ওয়ার্ড ডকুমেন্টটা আছে। এবার এরকম ভাবে দিনের পর দিন কি হতো, আমি যে অনেকগুলো ফাইল একসাথে একটা ড্রাইভে রাখতে 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 হঠাৎ করে কোনো সময় মনে হলো বা কেউ বললো আমাকে যে সাপোজ এই ফাইলটা আমার দরকার, বা আমার যখন আমি পরের সেমিস্টারে উঠে গেছি, তার আগের সেমিস্টারে কোনো ভাই বললো যে দাদা আমার একটা লাগবে, নোট লাগবে, তোমার কাছে কি আছে? তো আমি তো জানি আমার কাছে আছে, কারণ আগের সেমিস্টারে যা থাকতো পরের সেমিস্টারে আশা করি, যেহেতু ডিজিটাল ডকুমেন্ট সেটা তো কম্পিউটারে আছে। এবার প্রবলেম কোথায় হতো, যখন ফাইলটা সার্চ করতে যেতাম, যখন ওটা খুঁজতে যেতাম, ঠিক আছে, তখন আর ফাইলটা খুঁজে পেতাম না। তো এইভাবে হতে হতে আমার একসময় ট্রিগার করে মাথায় যে এতগুলো যে ফাইল, এত মানে সফটওয়্যার ডেভেলপ করছে যারা, তারা কিভাবে ফাইলগুলো ম্যানেজ করে? কারণ তাদেরও তো একটা সফটওয়্যার ডেভেলপ করতে বিভিন্ন কম্পোনেন্ট থাকে সফটওয়্যারে। লেটস সে উপরে টাইটেল বার থাকছে, একটা যদি আমি প্রোগ্রাম ধরি তো উপরে টাইটেল বার থাকে, টাইটেল বারের ভিতরে আরো অনেক আমাদের মেনু থাকে, মেনু বারের ভিতরে আরো টুলস থাকে যার মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি। তো তারা কিভাবে সেই ফাইলগুলোকে ম্যানেজ করছে? কারণ তাদের তো সেই প্রজেক্ট থাকে। ধরে নিন একটা টুল আছে ওপেন, একটা সেভ। এবার ও যদি ওই যে প্রোগ্রামিংটা, আমি একটু জটিল ভাষাতে না গিয়ে আমি সরল সরল মানে কোডটা আর কি, প্রোগ্রামিংটা যে সফটওয়্যার লিখছে ও যদি ওই ফাইলটাকে একটা ফোল্ডারে রেখে দিল, ঠিক আছে, ওটাকে যখন সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করছে, সফটওয়্যারে আনছে, তো তাহলে ওকে তখন কি করতে হবে যে ওই জায়গা থেকেই এনে সফটওয়্যারের যে বেসিক স্ট্রাকচারটা আছে সেখানে এনে ওটাকে পুট করে দিতে হবে, পুট করে ওটাকে সফটওয়্যারটা রান করতে হবে। কিন্তু যদি মনে রাখতে পারে যে আমার ফাইল বানানো বা ফাইল তৈরি করার যে কমান্ডটা কম্পিউটারের আমি কোথায় রেখেছি, তাহলে তো ও সফটওয়্যারটা ডেভেলপ করতে পারবে না, তাই না? সেই জন্য তারা মানে তাদের আমি চিন্তা ভাবনাগুলো যখন ভাবতে থাকি যে তারা কিভাবে এই এত বড় বড় সফটওয়্যার গুলো বা এত বড় কোম্পানি গুলো কিভাবে কাজ করে, কিভাবে তারা সফটওয়্যার গুলো ডেভেলপ করে, তখন
খুঁজতে খুঁজতে আমার মনে হয় একটা মাথায় ট্রিগার করে যে না, তারা সিস্টেমেটিক্যালি সব কাজগুলো করে। আমরা যেমন লাইব্রেরিতে দেখি, একটা লাইব্রেরি কি করে, লাইব্রেরি একটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমকে ফলো করে, কারণ ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়া কোনো কিন্তু লাইব্রেরি বা ইনস্টিটিউশন বা কোনো সংস্থাই চলতে পারে না। একদম বেসিক জিনিস এটা, ঠিক আছে? ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়া কোনো সিস্টেমই রান করতে পারবে না। কারণ যদি একটা অফিসে ফাইলগুলো দেখা দেখা গেলো তোমাদের, ধরো আমি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট বলছি, তোমাদের একটা মানে কাস্টের বেসিসে তোমরা কেউ ভর্তি হয়েছে, কেউ ক্যাটাগরি ভিত্তিতে মানে এসসি এসটি ভিত্তিতে ভর্তি হয়েছে, কেউ জেনারেলে ভর্তি হয়েছে। সেই ফাইলগুলো তো মানে কলেজকে দিচ্ছ যে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, তাদের কাস্ট সার্টিফিকেট থাকবে। এর রেসপেক্টে তুমি আবার কি করছো না, তোমাদের স্কলারশিপ ক্লেম করছো, ক্যাটাগরিক্যাল সার্টিফিকেট থাকে বা রেজাল্টের কপি থাকে। সেই ডকুমেন্টগুলো যখন কলেজকে দিচ্ছ বা ইনস্টিটিউশনকে দিচ্ছ, তারা যদি সেই ডকুমেন্টগুলো ওয়েললি সিস্টেমেটিক্যালি রাখে, তাহলে কি হয় বলতো, তুমি যখন ক্লেম করতে যাবে কলেজকে, যখন আবার যে সংস্থাকে দিয়ে তোমার কি বলবো কিসের জন্য দিচ্ছ, মানে স্কলারশিপের জন্য দিচ্ছ, তারা তোমার কলেজকে ফেচ করে যে তোমার দেখে গিয়ে তোমার অ্যাকচুয়াল যে ডকুমেন্ট আছে সেটা ঠিক আছে নাকি। তখন যদি কলেজের সাথে মিসম্যাচ করে, তাহলে কিন্তু তুমি সেটা অনেক সময় পাই না, ঠিক আছে? অনেক সংস্থা করে, অনেক সংস্থা করে না। তো সেটা কিন্তু কলেজকে ম্যানেজ করতে হয়, সেটা ওয়ান টাইপ অফ ডেটা ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো আমরা এটা ফিজিক্যালি দেখি যে ডেটা ম্যানেজমেন্ট আমাদের কলেজে কিভাবে করে, ইনস্টিটিউশনে কিভাবে করে, ইভেন তোমরাও করেছো। তোমরাও অনেকে হয়তো তোমাদের যে বইগুলো আছে, বইগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখো একটা সেলফের ভিতরে। ধরো তোমাদের, আমি ধরি লেটস সে জিওগ্রাফির বই, জিওগ্রাফির 3টে বই আছে, আমার জিওমর্ফোলজি, 3টেকে একটা সেলফের এক কোনায় রাখলে বা টেবিলের এক কোনায় রাখলে, কিছু নোট আছে যেটা জিওমর্ফোলজির নোট, সেটা এক কোনায় এক জায়গায় রাখলে, ঠিক আছে? এগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখলে তোমার কি হলো, যখন সাপোজ তোমার মনে হলো যে হ্যাঁ আমি আজকে জিওমর্ফোলজি নিয়ে, মানে জিওমর্ফোলজির একটা টপিক নিয়ে পড়াশোনা করবো, সেটাকে আমি সেই বইগুলোকে আমি নেব টেবিল থেকে বা সেলফ থেকে, তাহলে তোমার ফার্স্ট ইন্ডিকেশন কোথায় যায় যে বইগুলো কোথায় আছে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য লোকেশন অফ ইয়োর ডেটা। আমরা যদি ডিজিটালি সেটাকে বলি, দ্যাট ইজ দ্য লোকেশন অফ ইয়োর ডেটা, ঠিক আছে? এইভাবে কিন্তু কম্পিউটার এইভাবেই কিন্তু ডেটাগুলোকে ম্যানেজ করে। কম্পিউটারে আমরা যখন কোনো ডেটাকে নিয়ে মানে আনতে চাই বা ফেচ করতে চাই, তুমি যেভাবে কম্পিউটারকে দেবে তুমি সেইভাবে কিন্তু সেখান দিয়ে পাবে, ঠিক আছে? তুমি যদি কম্পিউটারে মিসম্যানেজ করো ডেটাকে, মানে তোমার ফাইলগুলোকে মিসম্যানেজ মানে ছড়িয়ে ছিটিয়ে রাখো, তাহলে কিন্তু কম্পিউটার কিন্তু সেটাকে গুছিয়ে রাখার কোনো দায়িত্ব নেই কম্পিউটারের। কম্পিউটার হচ্ছে তুমি যেভাবে ডেটা দিবে সেইভাবেই ডেটাটাকে ফেচ করতে হবে। ফেচ মিনস তুমি পাবে, ওকে? তাহলে এখানে আমাদের দুটো জিনিস দেখার আছে, যে ডিজিটাল বা সফট ডেটা। আমরা তো ডিজিটাল ডেটা মানে ডেটা তো আমরা যেটা হার্ড কপিতে দেখি, দ্যাট ইজ হার্ড ডেটা, ঠিক আছে, ফিজিক্যাল ডেটা। কিন্তু আমাদের এখন যে অনলাইন যে ব্যাপার স্যাপারগুলো হচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে, তাতে হচ্ছে কি বেশিরভাগই ডেটা হচ্ছে কি ডিজিটাল ফরম্যাটে হয়ে যাচ্ছে, তাই না? সো সেই ডিজিটাল ডেটাগুলোকে আমরা দুই জায়গায় রাখতে পারি। যাদের ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, ট্যাবলেট আছে, তারা ওখানটায় রাখছে। আবার যারা ধরে নাও বেশিরভাগই যাদের হ্যান্ডহেল্ড মোবাইল ফোন আছে, তারা সেখানেও ডেটাকে রাখছে। কারণ সাপোজ তুমি একটা নোট পেলে হোয়াটসঅ্যাপে, সে ডাউনলোড করলে সঙ্গে সঙ্গে তোমার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা ফোল্ডারে থেকে যায়, ঠিক আছে, ডাউনলোড করার সাথে সাথে। তো সেই ডেটাকে তখন কিভাবে ম্যানেজ করা যায়? একটা হচ্ছে পিসি ডেটা, একটা হচ্ছে মোবাইল ডেটা, ঠিক আছে? তো এই জন্যই এই সেশনটা আমি দুই ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে মোবাইল অ্যান্ড পিসি। তো আমি ফার্স্ট যাব হচ্ছে পিসিতে, কারণ পিসিতে একবার মানে যে কোনো একটা টাইপের ডেটাকে কিভাবে ম্যানেজ করা যায় পিসিতে, সেটা জানতে পারলে আমি মোবাইলের ডেটাকেও ওইভাবেই কিন্তু ম্যানেজ করতে পারবো স্বাভাবিকভাবে, ঠিক আছে? তো তো ফাইল ম্যানেজমেন্ট থ্রু পিসি, ঠিক আছে? পিসি বলতে পার্সোনাল কম্পিউটার। এবার পার্সোনাল কম্পিউটার লেটস সে ডেস্কটপ হতে পারে, ল্যাপটপ হতে পারে, ঠিক আছে? এবার পার্সোনাল কম্পিউটার বা পিসিতে আমাদের ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো কিন্তু কিসে জমা হয় না, স্টোরেজ ডিভাইস, ঠিক আছে? স্টোরেজ ইউনিট বলে ওটাকে। তো স্টোরেজ ইউনিটে কিন্তু আমার ডেটা জমা হয়। সেই স্টোরেজ ইউনিটগুলো বিভিন্ন ধরনের মেমোরি, মানে স্টোরেজ ইউনিটকে মেমোরি ইউনিটও বলে। সো মেমোরি ইউনিটগুলো বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে? যেগুলো সাপোজ একটা মেমোরি ইউনিট হয় যে
মেমোরিটাকে কিছুক্ষণের জন্য ধরে রাখে, দিয়ে তারপরে যখন কাজ শেষ হয়ে যায় সেই মেমোরিটাকে মুছে দেয়। আরেকটা মেমোরি হয় যে মেমোরিটাকে পার্মানেন্টলি স্টোর করে রাখে, ঠিক আছে? আর যে মেমোরিটা আমার টেম্পোরারি মেমোরি ধরে রাখে তার কারণে বলছি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম, ঠিক আছে? র্যামে কিন্তু কোনো স্টোরেজ হয় না, জাস্ট কিছুক্ষণের জন্য মেমোরিটা থাকে, শর্ট টার্ম মেমোরি, ঠিক আছে? আর যেগুলো জায়গায় আমাদের ফাইনাল ডেটাটা লোকেট থাকে, যেগুলো জায়গায় আমাদের কি বলবো ফাইলগুলো আমরা পরে গিয়ে ফেচ করতে পারি, সেটা হচ্ছে আমাদের একদম পার্মানেন্ট মেমোরি, যেটা সেটাকে বলছি আমরা যে হার্ড ডিস্ক, ঠিক আছে? বা পার্মানেন্ট মেমোরি, ঠিক আছে? তো সেই আমি হার্ড ডিস্ক বললাম, এটাও বলাও ভুল, কারণ এখন যে পার্মানেন্ট মেমোরি সাধারণত দু ধরনের হয়। একটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক যেটা আমরা জানি, সে আমি তোমাদের কিছু ছবিও দেখাচ্ছি। লেটস সে এই যে এগুলো হলো হচ্ছে হার্ড ডিস্ক, ঠিক আছে? এই ধরনের তোমাদের যদি ডেস্কটপ থাকে ডেস্কটপের ভিতরে এই ধরনের আছে, বা ল্যাপটপ থাকলেও ল্যাপটপে এই ধরনের কিছু ডিস্ক আছে, ঠিক আছে? এগুলো বলছে হার্ড ডিস্ক। সেকেন্ড ধরনের হয় হচ্ছে সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি, ঠিক আছে? এসএসডি গুলো দেখো এই ধরনের হয়, এই ধরনের হয়, ঠিক আছে? তো স্টোরেজকে আমরা দুই ভাবে রাখতে পারি, একটা হচ্ছে হার্ড ডিস্ক, একটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। তো হার্ড ডিস্কে কিভাবে থাকে তোমরা দেখলে যে হার্ড ডিস্কে প্রত্যেকটারই একটা ডিস্ক থাকে বা চাকতি থাকে, ঠিক আছে? তোমরা পুরোনো একটু যদি দেখো যে পুরোনো সময় আমরা সিডি ব্যবহার করতাম বা ডিভিডি ব্যবহার করতাম, আমরা এখনকার হয়তো তোমরা কেউ খুব সম্ভবত দেখেছো, কেউ কেউ দেখো না, ঠিক আছে? কিন্তু ডিভিডি বা সিডি আমরা যখন ব্যবহার করতাম সেটা ডিস্ক হিসাবে থাকতো, ঠিক আছে? তো ওই ডিস্কের মধ্যে অনেকগুলো কি বলবো মেমোরি স্লট থাকে, ঠিক আছে? মেমোরি স্লটের ভিতরে কিন্তু আমাদের ডেটাগুলো স্টোর হয়। এর ভিতরে যে দেখতে পাচ্ছ একদম এটা হচ্ছে প্ল্যাটিনামের উপরে একটা লেয়ার থাকে, ঠিক আছে? আর এর মধ্যে ডেটাটা থাকে, তোমার যা ডেটা থাকে কিন্তু এই চাকতির মধ্যে থাকে, এটা শুধু চাকতিকে চালানোর জন্য, ঠিক আছে? এই যে কম্পোনেন্ট গুলো আছে এর ভিতরে মাইক্রোস্কোপিক অনেক ধরনের ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, ঠিক আছে? স্ক্যানার ব্যবহার করা হয়, কিছু ম্যাগনেটিক ডিভাইস ব্যবহার করা হয়, তার মাধ্যমে ডেটাটাকে ফেচ করা হয়। তো এইগুলো কিন্তু জাস্ট এই ডিস্কটাকে অপারেট করার জন্য, ঠিক আছে? আর এই যে মাঝখানে দেখছো এখানে রোটেটিং একটা মোটর লাগানো আছে, এই যত ডিস্কটা যখন ঘোরে এই মোটরের সাহায্যে ঘোরে এবং সেখান থেকে এই যে নিডেলটা দেখছো নিডেলের মাধ্যমে কিন্তু ডেটাটাকে ফেচ করা হয়, স্ক্যান করা হয়। তো এটা একটা টেকনোলজি মেমোরি স্টোর করার। আর একটা টেকনোলজি কি হলো সলিড স্টেট ড্রাইভ, এখানে কিন্তু কোনো ডিস্ক থাকে না, কোনো ধরনের ডিস্ক থাকে না। এখানে কি থাকে তোমাদের দেখেছো এই যে এই ধরনের কিছু আইসি থাকে, ইন্টিগ্রেটেড চিপ থাকে, ঠিক আছে? এই ধরনের ইন্টিগ্রেটেড চিপ থাকে লাগানো, এই যে কোথায় গেল ইন্টিগ্রেটেড চিপ থাকে, ঠিক আছে? এই এই ধরনের স্টোরেজ ডিভাইস থেকে এর ভিতরে ইন্টিগ্রেটেড চিপ থাকে, এখানে কোনো মুভিং পার্ট থাকে না। আমরা হার্ড ডিস্কে যেমন দেখি মুভিং পার্ট থাকে, এখানে কোনো মুভিং পার্ট থাকে না, ইন্টিগ্রেটেড চিপ থাকে। তো এই দুটোর মূল পার্থক্য হলো স্পিডের। হার্ড ডিস্কে কিন্তু স্পিড প্রচুর দেয়, মানে ডেটা তাড়াতাড়ি ফেচ, ওই ডেটা কম স্পিডে ফেচ করা যায় রাদার দেন সলিড স্টেট ড্রাইভ। এখানে কোনো যেহেতু মুভিং পার্ট থাকে না, কিন্তু এখানে যেটা কিন্তু অনেক ফাস্ট ফেচ করা যায়, মানে ফাস্ট রিড করা যায় বা রাইট করা যায়, ঠিক আছে? তো এই তো গেল মেমোরি ডিভিশন। আমরা যখন মেমোরির কথা বলি কিন্তু সবসময় আমরা হার্ড ডিস্কের কথাই বলি এখন পর্যন্ত, কারণ হার্ড ডিস্কটা সাধারণত ইকোনমিক্যালি সস্তা হয় আর সবাই মানে এসএসডির তুলনায়, সে কারণে আমরা বেসিক্যালি হার্ড ডিস্কটাকেই ব্যবহার করে থাকি। এতে হলো ফিজিক্যাল কম্পোনেন্ট, এতক্ষণ যা বললাম এটা কম্পিউটারের ভেতরে। কিন্তু আমি যখন কম্পিউটারের কাছে আসি তখন কিন্তু জিনিসটা পাল্টে যায়। কিভাবে পাল্টে যায়? কম্পিউটারে কিন্তু দুটো আমরা যে ফিজিক্যালি যে হার্ড ডিস্কটা দেখলাম সেই ফিজিক্যাল হার্ড ডিস্কটা কিন্তু সেভাবে আমরা দেখতে পাই না, দেখতে পাই এইভাবে, ঠিক আছে? আমার স্ক্রিন যা যা দেখাচ্ছে সবগুলো দেখা যাচ্ছে তো, মানে পাওয়ার পয়েন্টের পর আমি যা যা দেখালাম সেগুলো দেখা যাচ্ছে? পোস্ট যদি থাকে সে একটু ই করলে ভালো হয়। যাই হোক আমি ধরে নিচ্ছি যে দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু আমরা ডিস্কগুলোকে দেখতে পাই। আমরা দেখলাম যে একটা এন্টায়ার ডিস্ক আছে, ঠিক আছে? তো এন্টায়ার ডিস্কটাকে আমরা যখন ডিজিটালি যখন নিই বা কম্পিউটারে যখন ফেচ করি, রাইট করার চেষ্টা করি, তখন কিন্তু
ওই এন্টায়ার ডিস্কই থাকে ওর ভিতরে, মানে পুরো একটা ডিস্কের যে মেমোরি একটা হোল স্টেট হিসাবে দেখায়। কিন্তু আমি যখন ডিজিটাল স্টেটে ব্যবহার করি আমাদের নিজেদের সুবিধার্থে আমি সেই এন্টায়ার ডিস্কটাকে কিছুটা ছোট ছোট পার্টে ভেঙে নিই। কারণ একটা পার্টে যদি আমার সব ডেটা থাকে কোনো সময় দেখা গেল যে একটা পার্ট আমার ডেটা করাপ্ট হয়ে গেল, ঠিক আছে। আমরা জানি যে এই সি ড্রাইভ সাধারণত কম্পিউটারে কি থাকে, যে সমস্ত সফটওয়্যার যেগুলো কম্পিউটারে থাকে সেগুলো ইনস্টল করা থাকে। সাপোজ সি ড্রাইভকে আমার কোনো সময় ফরম্যাট করতে হলো, তো ফরম্যাট যদি করতে হয় তাহলে সি ড্রাইভকে কিন্তু সম্পূর্ণ মুছে ফেলতে হয়, ঠিক আছে, এবার নতুন কিছু ইনস্টল করতে হয়। ফলে সেই জন্য কি হয় যে আমরা ডিস্ককে সাধারণত মিনিমাম দুটো পার্টে ভাগ করে রাখি, সি আর ডি, ঠিক আছে। এবং আমাদের ম্যানেজমেন্টের সুবিধার্থে আরো কিছু কিছু ভাগে ভাগ করে রাখি, তখন হয় ডি ই এফ, ঠিক আছে। এবার আচ্ছা যাক, এগুলোকে আমরা কি বলছি না ডিস্ক, ঠিক আছে, এগুলোকে বলছি ডিস্ক। আমরা যে ফিজিক্যাল যখন দেখছি সেটাকেও ডিস্ক বলছি, হার্ড ডিস্ক। সেই অনুসারেই এটাকে ডিজিটাল ডিস্কও বলা যেতে পারে। আমরা ডিজিটালি যেটা দেখতে পাচ্ছি হার্ড ডিস্কের ফর্ম, সেটাকে ডিজিটাল ডিস্কও বলা যেতে পারে। এবার এই ডিস্কের ভিতরে আমি যখন কিছু রাখবো, তো রাখার জন্য আমাকে কিছু করতে হয়। ডিস্কে এমনি রাখা যায়, ডাইরেক্ট আমি যদি কোনো ফাইলকে রাখতে চাই এমনিও রাখতে পারি, কিন্তু কি হয় যে ডেটা সবসময় তো ওই ডিস্কের ভিতরে থাকবে। আমি যদি ওই যে প্রথমে বললাম যে আমি যদি ডেটাকে ওই ডিস্কে ছড়িয়ে ছিটিয়ে রাখতে থাকি, একসময় দেখা যাবে ডেটা ফেচ করার সময় অসুবিধা হবে বা সার্চ করার সময় অসুবিধা হবে। সেই জন্য আমরা কি করি, এই ডেটাগুলোকে আমরা ওই কিছু কিছু ফোল্ডারে ভাগ করে রাখি। আমরা যেমন দেখি না যে আমাদের বাড়িতে আলমারি আছে, আলমারির ভিতরে কি করি, আলমারির ভিতরে যদি আমরা কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রাখি তখন কিছু ফাইলে করে রাখি, কভার ফাইলগুলোতে বেঁধে রাখি। ফাইলের ভিতরে আবার কি থাকে, কিছু কাগজ থাকে, আমাদের যে দরকারি ডকুমেন্টগুলো, সেই দরকারি ডকুমেন্টগুলো বা পেপারগুলো আমরা ফোল্ডারে বা এই ফাইলে করে রাখি, ঠিক আছে। কম্পিউটারেও সেরকমই আলমারিটাকে ধরে নাও যে আমাদের ডিস্ক, আর ফোল্ডারগুলোকে ধরে নাও হচ্ছে আমাদের এই, বা ফাইলটাকে ধরে নাও, কভার ফাইলটাকে ধরে নাও হচ্ছে আমাদের এই ফোল্ডার, ঠিক আছে। এই ফোল্ডারের ভিতরে আরো কিন্তু ফোল্ডার রাখা যায়, যেমন আমরা ফিজিক্যালি রাখতে পারি না যে ফোল্ডারের ভিতরে আরো ফোল্ডার, কিন্তু কম্পিউটারে এটা করা যায় যে ফোল্ডারের ভিতরে আমি আরো ফোল্ডার কিন্তু রাখতে পারি, ক্রিয়েট করে রাখতে পারি, ঠিক আছে। এবার এই ফোল্ডারগুলোর ভিতরে থাকে আমার হচ্ছে ফাইল, যে আমরা কোনো ওয়ার্ড ফাইল তৈরি করলাম, কোনো পিডিএফ ফাইল তৈরি করলাম, বা কেউ আমাকে একটা ওয়ার্ড ফাইল পাঠালো, কোনো পিডিএফ বুক কোথা থেকে আমি পেলাম, বই পেলাম, নোটস পেলাম, সেগুলোকে আমি কিন্তু এই ফোল্ডারে রাখবো, ঠিক আছে। এবার আসি যে ফোল্ডারটা কিভাবে ক্রিয়েট করা যায়। আমরা একটু দেখে নিই, কিছু কিছু জিনিস দেখে নিই যে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে পারি। যারা কম্পিউটার মোটামুটি হাতের কাছে পেয়েছো সান্নিধ্যে, তারা জানো, ঠিক আছে। এবং যারা জানো না তাদের ক্ষেত্রে আমি বলছি যে ফোল্ডারটা ক্রিয়েট করা কিন্তু খুবই সোজা। দেখো এই যে আমি ডিস্কের ভিতরে ঢুকলাম, প্রথমে ডবল ক্লিক করতে হয়, ডবল ক্লিক করে আমি ডিস্কের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে আমাকে কম্পিউটার উপরের দিকে দেখবে একটা নিউ অপশন দেখাবে, ঠিক আছে। এখানে নিউ ক্লিক করলে ফোল্ডার অপশন দেবে। এবার ফোল্ডার মানে অপশনে ক্লিক করলেই আমার একটা নিউ ফোল্ডার নামে অটোমেটিক একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। উইন্ডোজ যদি ব্যবহার করো বা যে কোনো সিস্টেম ব্যবহার করো, প্রথমে তোমাকে যে ফোল্ডারের বাই ডিফল্ট নামটা দিবে সেটা হচ্ছে নিউ ফোল্ডার, নতুন ফোল্ডার। এটা একদম সেন্সের ব্যাপার, কমন সেন্সের ব্যাপার। এবার তোমাকে কি করতে হবে, তোমার যে কাজ রয়েছে বা যে ডকুমেন্ট তুমি রাখছো সেই ডকুমেন্টের বা সেই মোটিভ অনুযায়ী ফোল্ডারের নামটা কিন্তু তোমাকে রাখতে হবে। আমি ধরে নাও এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে ফর কোর্স, ঠিক আছে। আমি এই কোর্সটার জন্য দেখানোর জন্য, তোমার ডেমো দেখানোর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এবার অন্যান্য ডকুমেন্টগুলো আমার এখানে আছে, অলে আছে। আমি এখন যেটা ক্রিয়েট করলাম সেটা নিউ ফোল্ডার। তাহলে আমার 3টে ফোল্ডার ক্রিয়েট হলো। এবার ফর কোর্সের জন্য কোনো ফোল্ডার নেই, মানে কোনো ফাইল নেই ভিতরে, তাহলে এর ভিতরে আমি সাপোজ একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সাপোজ আমি বললাম যে পিসি, বা আমি বললাম যে ডেটা ডেটা ম্যানেজমেন্ট ডক্স। ডেটা ম্যানেজমেন্ট করার জন্য আমি ডকুমেন্ট মানে যে সমস্ত ডকুমেন্টগুলো ক্রিয়েট করব সেগুলো আমি এই ফোল্ডারে রাখবো, ঠিক আছে। এবার এর ভিতরে কি করব, এর ভিতরে যত ধরনের আমার ডকুমেন্ট থাকবে সবগুলোকে কিন্তু আমি এর ভিতরে রাখবো। তাহলে আমার যখন দরকার হবে যে আমার ডেটা ম্যানেজমেন্টের জন্য বা ডেটা ম্যানেজমেন্ট কোর্সের জন্য কি কি আমার দরকার ছিল,
তাহলে কিন্তু আমি এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু সব ডেটা কিন্তু পেয়ে যাবো। ঠিক আছে, সব ফাইলগুলো আমি এখান থেকে নিতে পারবো। এটা একটা গেল। নেক্সট এবার আসি যে ফাইলের কনসেপ্ট। ফোল্ডারের কনসেপ্ট তোমার গেল, ড্রাইভের কনসেপ্ট দেখলে, ফোল্ডারের কনসেপ্ট দেখলে ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়, কিভাবে নাম লিখতে হয়, রিনেম কিভাবে করতে হয়। না, এবার আসা যায় সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের অনলাইন ডেটা ম্যানেজমেন্ট, ডেটা ক্রিয়েশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফাইল। কারণ আলটিমেট রেজাল্ট বা আলটিমেট আউটপুট হচ্ছে ফাইল। ঠিক আছে, এই ফাইল বলতে কি বোঝাই? ফাইল বলতে তোমার সেই যে আলমারির ভিতরে যে ফাইলটা আছে তার মধ্যে যে কি বলবো হার্ড কপিতে যে পেপার গুলো আছে সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ফাইল। তোমার কিছু ধরে নাও মাধ্যমিকের সার্টিফিকেট আছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আছে, বা আরো কিছু একাডেমিক ডকুমেন্ট আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফাইল একটা। তো ডিজিটালি যদি ভাবি আমরা, তো সাপোজ ধরে নাও এই যে এটা দেখছো তোমাদের টাইম টেবিল, এটাও একটা ফাইল। ঠিক আছে, এটাও একটা ফাইল, ওয়ান টাইপ অফ ফাইল। তো এই যে ফাইল, এই ফাইল কিন্তু মিলিয়ন্স অফ টাইপস এর হয়, মিলিয়ন্স অফ টাইপ, নট দেন নট থাউজেন্ড, নট হান্ড্রেড, ইট ইজ মিলিয়ন অফ টাইপ। ঠিক আছে, কারণ এর মূল কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেই সফটওয়্যার তৈরি করে তার কিন্তু নিজস্ব ফাইল টাইপ থাকে। ঠিক আছে, সাপোজ আমি যদি এই যে এই তোমাদের প্রেজেন্টেশনটা দেখাচ্ছি, এটা কিন্তু আমি পাওয়ার পয়েন্টে করেছি। তো পাওয়ার পয়েন্ট কিন্তু নিজস্ব একটা ফাইল টাইপ থাকে, ওই ফাইল টাইপ ছাড়া কিন্তু এই পাওয়ার পয়েন্টে এই প্রেজেন্টেশনটা খুলবে না। ঠিক আছে, তো এই ফাইল টাইপটাকে বলে ফাইল এক্সটেনশন। যে কোনো ফাইলের শেষে যখন তুমি দেখবে যে কিছু ফাইলটাকে যদি দেখো, ফাইলের শেষে দেখবে কিছু ডট দিয়ে লাস্টে কিছু লেখা থাকে। ঠিক আছে, তো সেটা হচ্ছে ফাইল এক্সটেনশন। তোমাদের এখনই দেখাবো। তো সাপোজ আমি ডেস্কটপে যাই, এটা আমার ডেস্কটপ। ডেস্কটপে অনেকগুলো ফাইল দেখাচ্ছে এবং আইকন দেখাচ্ছে, এগুলোকে আইকন বলা হয়। তোমরা যেগুলো দেখতে পাচ্ছ আর কি, পিডিএফ লেখা আছে, লেখাই আছে উপরে, ডাব্লিউ লেখা আছে, মানে ওয়ার্ড, এগুলো হচ্ছে আইকন। এবার আইকন দেখে আমি সচরাচর বুঝতে পারি যে এটা কি ধরনের ফাইল। কিন্তু যদি আইকন না থাকে, আমি কি করতে পারি, ফাইলের লাস্টের ক্লিক করব, ফাইলে রাইট ক্লিক করব কম্পিউটারে। ঠিক আছে, দিয়ে আমি যাবো প্রপার্টিসে। প্রপার্টিসে গেলে আমি ওখানে কিন্তু দেখতে পাবো যে ফাইলের এক্সটেনশন, এখানে দেখো টাইপ অফ ফাইল লেখা আছে, কি আছে লাস্টে, এগুলো ছেড়ে দাও, এগুলোতে পরে আসছি। লাস্টে দেখো ব্র্যাকেটের ভিতর লেখা আছে পিডিএফ। ঠিক আছে, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তোমরা যেটা সচরাচর সব থেকে বেশি ব্যবহার করে থাকো সেটা হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট বা পিডিএফ। ঠিক আছে, এই ডকুমেন্ট ফরম্যাটটা অ্যাকচুয়ালি তৈরি করেছিল হচ্ছে অ্যাডোবি। সেই এবং সে তৈরি করে এটার এক্সটেনশন লিখেছিল হচ্ছে পিডিএফ। এবার যখন অ্যাডোবি যখন তৈরি করলো সফটওয়্যারটা, আগে কিন্তু সফটওয়্যার তৈরি করেছিল, এই যে তোমরা দেখেছো আর কি, যে এটা হচ্ছে অ্যাডোবি রিডার। তোমাদের মোবাইলেও আছে অ্যাডোবি রিডার। তো এই অ্যাডোবি রিডার কিন্তু অ্যাডোবি যে কোম্পানি, ঠিক আছে, সেই কোম্পানি কিন্তু প্রথম তৈরি করে, এবং সেই কিন্তু এই ফাইল, মানে ওই যে ফাইলটা এক্সটেনশন রাখে, মানে এই রিডারে যে ফাইলগুলো ক্রিয়েট মানে দেখতে পারবে বা এডিট করতে পারবে, সেই ফাইলগুলোর এক্সটেনশন রাখে হচ্ছে ডট পিডিএফ। ঠিক আছে, তার মানে ওই ফাইলগুলো অ্যাডোবি রিডার ছাড়া সেই সময় অন্য কোনো সফটওয়্যারে খুলতো না। ঠিক আছে, যে সমস্ত সফটওয়্যার অ্যাডোবি মানে পিডিএফ কে কি বলবো সাপোর্ট করতো আর কি, তারাই কিন্তু এই ফাইলটাকে দেখতে পেত। তাছাড়া কিন্তু কোনো সফটওয়্যার কিন্তু এই ফাইলটাকে দেখতে পেত না। এখন যেমন অ্যাডোবি রিডার তার লাইসেন্সটাকে শেয়ার করেছে এবং অনেকগুলো সফটওয়্যার বেরিয়ে গেছে যারা পিডিএফ মানে ফাইলটাকে রিড করতে পারে। ঠিক আছে, বা এডিটও করতে পারে। তো এইরকমই হচ্ছে, এই জন্যই আমাদের ওই সেই ফাইল টাইপটার দিকে আসা বা এক্সটেনশনের দিকে আসা। ঠিক আছে, এই যে ফাইল এক্সটেনশন প্রচুর ধরনের হয়। ঠিক আছে, তোমাদের যে ক্যাটাগরি গুলো আছে, সাপোজ ধরে নাও যদি ডকুমেন্ট থাকে, ডকুমেন্টের জন্য এক ধরনের ফাইল টাইপ হয়, ভিডিও থাকে, ভিডিওর জন্য এক ধরনের ফাইল টাইপ হয়, অডিও থাকলে অডিওর জন্য আলাদা ফাইল টাইপ হয়, ইভেন যদি তোমাদের কোনো প্রেজেন্টেশন থাকে, প্রেজেন্টেশনের জন্য আলাদা ফাইল টাইপ হয়, তোমার যদি এক্সেল শিট থাকে যেখানে আমরা ক্যালকুলেশন করে দিই তার জন্য আলাদা ফাইল মানে টাইপস হয়, টাইপ শুধু না টাইপস হয়। ঠিক আছে,
এই দেখো কিছু আমি এখানে তোমাদের ফাইল এক্সটেনশনের উদাহরণ দিয়ে রেখেছি। এগুলো হচ্ছে মোটামুটি কিছুটা, এখানে আমি ফ্র্যাকশন অফ ফাইল টাইপ এখানে দেখাতে চাই, ফ্র্যাকশন। ঠিক আছে, আমি পুরোটা দেখাতেই পারবো না, কারণ পুরোটা দেখাতে গেলে এবং ই করতে গেলে মোটামুটি আমাকে আরো 100-200 আমাদের স্লাইড লাগবে, তারও বেশি লাগবে। ঠিক আছে, তো এই যে ফাইল টাইপ গুলো কেন তৈরি করে, ফার্স্ট আমি বললাম যে বিভিন্ন যে সফটওয়্যার ক্রিয়েটার তাদের নিজস্ব ছাপ রাখার জন্য তৈরি করে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল কি জন্য না, কিছু কিছু ফাইলটা আছে যেগুলো ডকুমেন্টকে কম্প্রেস করে। ঠিক আছে, কিছু কিছু ফাইলটা হয়েছে যেগুলো ডকুমেন্টকে কম্প্রেস করে, এবং তাতে কি হয় না, তার মানে যাদের অল্প স্পেস আছে মোবাইলে বা ডিস্কে, সেই অল্প স্পেসে যেন ডকুমেন্টগুলোকে ধরাতে পারে, সেই জন্য কম্প্রেস করে। আবার কিছু কিছু ফাইল টাইপ আছে যাদের কোনো ডকুমেন্ট কম্প্রেস করার দরকার নেই, কারণ তারা র ফর্মটাকে রাখতে চায়। ঠিক আছে, সেই জন্য কিন্তু ফাইলগুলোকে এক্সটেনশন ভাবে আলাদা করে দেওয়া হয়। সাপোজ আমি একটা তোমাদের যে মোবাইল আছে, মোবাইলে তুমি একটা অডিও রেকর্ড করলে, সাপোজ এই অডিওটা যদি তুমি WAV একটা ফরম্যাট আছে, এর ভিতরে দেখবে অডিও যদি থাকে, এই দেখো অডিও আছে WAV একটা ফরম্যাট আছে। সাপোজ যদি এই ফরম্যাটে সেভ করো, তাহলে কিন্তু ডকুমেন্টের বা যে অডিওটার কোয়ালিটি সব থেকে ভালো হবে, কারণ তার ভিতরে কোনো লস থাকবে না, অডিওর ভিতরে কোনো লস থাকবে না, কম্প্রেস হয়ে যাবে না। ঠিক আছে, কম্প্রেস মানে কি, আমি যদি একটা কিছু ডকুমেন্ট নিই, পেজ নিই, পেজটাকে যদি আমি বাইন্ডিং করি, সুতো দিয়ে বেঁধে একদম এক জায়গায় রাখার চেষ্টা করি, দ্যাট ইজ কম্প্রেস। মানে ডকুমেন্টগুলো পেজগুলো যখন ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখা গেলো এতটা স্ট্যাক হয়ে আছে। ঠিক আছে, আমি যদি কি করলাম, সুতোতে বাইন্ডিং করার পর এতটা স্ট্যাক হলো। ঠিক আছে, সেটা হচ্ছে কম্প্রেস। তো এইভাবে অডিও বা ভিডিও ফাইলও কম্প্রেস করা হয়। যদি কম্প্রেস করা হয়, কম্প্রেস করার ফলে কি হয়, যে তার অডিও কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি কিন্তু লস হয়, কম্প্রোমাইজ করা হয় অডিও কোয়ালিটির সাথে। কিন্তু তাতে কি হয়, স্পেসটা তোমার কম লাগবে, সেই জন্যই কম্প্রেস করা হয়। কেননা একটা সাপোজ WAV ফরম্যাটে আমি যদি একটা অডিও সেভ করি, তার যা মেমোরি খাবে সাপোজ 3 MB হলো। ঠিক আছে, বা আমি যদি MP3-তে, যেটা পপুলার আমাদের অডিও ফরম্যাট, MP3-তে যদি একটা ডকুমেন্টকে রাখতে চাই, তার যদি সাপোজ 3 MB হলো, এই WAV-তে রাখলে সেটা হবে যাবে হচ্ছে ধরে নাও 30 MB বা 300 MB কোনো কোনো ফাইল, কম্পারেটিভলি বলছি আমি, 300 MB হতে পারে। তাহলে কি হবে, তাতে তোমার জায়গাটা বেশি লাগবে, তাড়াতাড়ি তোমার ডিস্ক ভরে যাবে, তোমাকে আবার নতুন ডিস্ক কিনতে হবে। কিন্তু আমি যদি অডিওটাকে কম্প্রেস করে রাখি, ভিডিওটাকে কম্প্রেস করে রাখি, তাতে কি হবে, তোমার একটু ভিডিও লস হবে, মানে ভিডিও কোয়ালিটি লস হবে বা অডিওর কোয়ালিটি লস হবে, কিন্তু তোমার কিন্তু সেই স্পেসটা লস হবে না, স্পেসটা কিন্তু তুমি ইউটিলাইজ করতে পারবে। ঠিক আছে, এই জন্য কিন্তু ফাইল, এই জন্য আর কি ফাইল এক্সটেনশনগুলো আলাদা আলাদা ধরনের হয়। একটা বললাম যে মানে সফটওয়্যার বা প্রোগ্রামগুলো যেভাবে তৈরি করে সেভাবে, আর দ্বিতীয়ত হচ্ছে সেই মানে কম্প্রেসের কারণে অডিও বা ভিডিও কোয়ালিটি বা ডকুমেন্ট কোয়ালিটিকে ধরে রাখা বা ডকুমেন্ট কোয়ালিটিকে কি বল ম্যানিপুলেট করার জন্য আলাদা করে করা হয়। আরেকটা কারণে হয়, সেটা হচ্ছে যদি সফটওয়্যারের ভার্সনও পাল্টে যায়, সেই কারণেও কিন্তু ডকুমেন্টের এক্সটেনশনও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সাপোজ ধরেন আমি যখন এক্সেল ব্যবহার করি বা ওয়ার্ড ডকুমেন্ট ব্যবহার করি, আমার মাইক্রোসফট ওয়ার্ডের আগেকার যে ডকুমেন্টগুলো থাকতো সেগুলো কিন্তু ডক হিসাবে রাখতো, এই যে ডক আছে। ঠিক আছে, কিন্তু পরবর্তী সময় কি হয়, যখন ওয়ার্ডের মানে ওয়ার্ড ফাইলে আপগ্রেডেশন হয়, নতুন নতুন তোমার মাইক্রোসফট ওয়ার্ড মানে আরো আনতে থাকে। ঠিক আছে, তখন তারা কি করে, লাস্টে একটা ডক এক্স যুক্ত করে দেয়। ঠিক আছে, এই কারণেও কিন্তু আমাদের এই ফাইল এক্সটেনশন গুলো আলাদা হয়। এবার আসা যাক, যে আমি এতক্ষণ ধরে কেন বোঝাচ্ছি এগুলো, যে ফাইল এক্সটেনশন, আমাদের ড্রাইভ, ফোল্ডার বা ফাইল টাইপ কেন, একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের যে ফাইলগুলো আছে আর কি, তোমরা যখন কোনো ফাইল পাও, সাপোজ একটা হোয়াটসঅ্যাপে একটা ফাইল পেলে, তো ফার্স্ট তোমার কি হয়, যে ফাইলটাতে উপর ক্লিক করলে ডাউনলোডের অপশন আসলে ডাউনলোড হয়ে গেল সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে, কিন্তু গেল কোথায়? ঠিক আছে, কেউ কেউ জানে যে সেটা কিভাবে অ্যাক্সেস করতে হয়, আর বেশিরভাগই জানে না। যখন আবার সেটাকে নিয়ে আসতে হয়, তখন বলে যে স্যার ফাইলটা তো দেখতে পাচ্ছি আমার ইসে আছে, চ্যাটের মধ্যে আছে, কিন্তু আমি সেখান থেকে
নিয়ে আসতে পারছি না, আমি সেটাকে সাপোজ অন্য কোনো ডিভাইসে নিয়ে যাবো, সেটাকে আনতে পারছি না, সেটা একটা কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে সাপোজ তুমি কিছু ফাইল একটা ফোল্ডারে রেখেছো বা ড্রাইভে রেখেছো, দ্বিতীয়বার যখন ফেচ করতে যাচ্ছ বা রিড করার চেষ্টা করছো, সেটা আর খুঁজে পাচ্ছ না, ঠিক আছে? তো সেই কারণেও কিন্তু আমার জানতে হবে কি ধরনের ফাইল কিভাবে রাখতে হয়। এটাও এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা ম্যানেজমেন্ট। তোমার ডেটা পাচ্ছ, সেটাকে আমি ম্যানেজ কিভাবে করবো, ম্যানেজারের কাজ হচ্ছে ম্যানেজ কিভাবে করা, ঠিক আছে? তোমার ব্যাংকে যাও, যে ব্যাংকে গিয়ে তোমাদের যে থাকে আর কি, ব্যাংক ম্যানেজার থাকে, তো সে কি করে, সে তোমাদের যে কি বলবো কারেন্সি আছে, সেই কারেন্সিটাকে কিন্তু ম্যানেজ করে। কিছু কারেন্সি তোমার সেভিংসে রাখলো, কিছু কারেন্সি তোমার কারেন্টে রাখলো, কিছু কারেন্সি তোমার ফিক্সড রাখলো, ঠিক আছে? এবং সেই শুধু তো একটা নয়, হাজারো কনজিউমার আছে, সেই কনজিউমারের যে কারেন্সি গুলোকে সে কিন্তু ম্যানেজ করে রাখে আলাদা আলাদাভাবে, যাতে পরবর্তীকালে যখন সেই কনজিউমার ব্যাংকে গিয়ে সেই কারেন্সিটা নিতে চায়, সে কিন্তু সেখান থেকে কারেন্সিটাকে কিন্তু পেতে পারে। সেই কারণে কিন্তু সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা বা ম্যানেজারের কাজ। এই কারণে আমাদের জানতে হবে যে কম্পিউটারে তোমার ডেটা প্রচুর পাবে বা ডকুমেন্ট প্রচুর পাবে, সেই ডেটাকে তুমি কিভাবে রাখবে। দেখো, যদি আমি কম্পিউটারে ডেটাকে রাখতে চাই, একটা ম্যাপ তৈরি করতে হয়, ঠিক আছে? আমরা একটা ম্যাপ তৈরি করতে হয়, সেই আমরা যদি বলি জিওগ্রাফি কিন্তু ওরকম ম্যাপ নয়। ম্যাপ বলতে আমরা কিভাবে কিভাবে গিয়ে ডেটাটাকে নিয়ে আসতে পারবো, তার একটা ম্যাপ, ঠিক আছে? সাপোজ আমি যদি বলি যে এই যে একটা ধরে নাও, আমি একটু এটাকে বড় করে দেখাই, এটা একটা সুবিধা। সাপোজ যদি বলি এটা একটা ফোল্ডার, ফার্স্ট যে এই ট্রি ডায়াগ্রামটা দেখতে হচ্ছে, এটা ট্রি ডায়াগ্রাম যদি বলি আমি, গাছের মতো দেখাচ্ছে, ঠিক আছে? এর প্রথম যেটা রয়েছে একটা হচ্ছে ফার্স্ট ফোল্ডার। এর ভিতরে আমি সাপোজ দুটো ফোল্ডার ক্রিয়েট করবো। সাপোজ আমার জিওগ্রাফি দিয়ে বোঝাই, জিওগ্রাফি সাপোজ আমি ক্লাইমেটোলজি একটা নামে ফোল্ডার তৈরি করলাম ই ড্রাইভে, ঠিক আছে? তার ভিতরে আমি দুটো ফাইল তৈরি করলাম, আমার দুটো সাব চ্যাপ্টার আছে, ওর মধ্যে হচ্ছে একটা হচ্ছে টেম্পারেচার অ্যান্ড টেম্পারেচার, একটা হচ্ছে প্রেশার, ঠিক আছে? আমি টেম্পারেচার প্রেশার দিয়ে এক দুটো ফোল্ডার তৈরি করলাম। বা আমি তৈরি করলাম হচ্ছে ক্লাইমেটিক রিজিয়ন আর ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, ঠিক আছে? এরকম দুটো ফোল্ডার তৈরি করলাম, তার মধ্যে আবার চারটে ফোল্ডার তৈরি করলাম, যে একটাতে কোপেনের ক্লাসিফিকেশন, একটাতে থর্নথরিটি ক্লাসিফিকেশন, একটাতে তোমার অন্য যদি কেউ থাকে, ঠিক আছে, তার ক্লাসিফিকেশন, তার মধ্যে এরকম করে আমি চারটে ফোল্ডার তৈরি করলাম। অন্য ফোল্ডারে আমি রাখলাম হচ্ছে যে কিছু ক্লাইমেটিক রিজিয়ন, এবার ইন্ডিয়ান ক্লাইমেটিক রিজিয়নে আমার দুটো সাপোজ বা তার বেশি রিজিয়ন থাকতে পারে, তো এই দুটো রিজনকে আমি আলাদা করে রাখলাম। এবার তার মধ্যে যে ডকুমেন্ট গুলো আছে, তুমি যে ডকুমেন্ট গুলো পাচ্ছ, সেগুলোকে এবার সাপোজ আমার কোপেনে ক্লাসিফিকেশন আছে, এটা এটা ফোল্ডার, এর ভিতরে আমি যত ধরনের কোপেনে ক্লাসিফিকেশন সিস্টেমের ডেটা পাবো সবগুলোকে এর মধ্যে আমি রেখে দেবো, ঠিক আছে? এটা বাদ দাও, আমি বলছি এই ফোল্ডারের মধ্যে যত ডকুমেন্ট বা যত ফাইল পাবো আমি এর ভিতরে রেখে দেবো, ঠিক আছে? তাহলে আমাকে যদি বলে যে আমাকে কোপেনে ক্লাসিফিকেশনের কিছু ডেটা দরকার, ফাইল দরকার, আমি কি করবো, ডাইরেক্ট ক্লাইমেটোলজিতে যাবো, ক্লাইমেটিক ক্লাসিফিকেশনে যাবো, ক্লিক করে দিয়ে কোপেনে ক্লাসিফিকেশনে গিয়ে ডেটা সেখান থেকে সচরাচর নিয়ে আসতে পারবো, ঠিক আছে? রেদার আমি যদি কি করতাম যে জাস্ট একটা ড্রাইভ ক্রিয়েট করলাম, ড্রাইভ ক্রিয়েট করে ডাইরেক্ট আমি ক্লাইমেটিক ক্লাসিফিকেশন রেখে দিলাম, ওখানে ক্লাইমেটিক রিজিয়ন রেখে দিলাম, দিয়ে একদম পুরো কি বলবো হচপচ টাইপের হয়ে গেল ড্রাইভটা। এবার আমাকে যদি বলতো যে না, আমাকে একটা কোপেনে ক্লাসিফিকেশনের যে ফাইলটা আছে বা নোটটা আছে আমার দরকার, তাহলে আমাকে যদি ধরে নাও 200টা ফাইল থাকে, তো আমার 200 দেখতে হবে বসে বসে যে হ্যাঁ এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে। এবং এমনও হয় যে ফাইল নেমটা একটা ক্রুশিয়াল জিনিস হয়ে দাঁড়ায়, যখন আমি ফাইলটাকে সেভ করব, সেই নেমটা যেন ঠিকঠাক ভাবে রাখা হয়। আমি যদি কোপেনে ক্লাসিফিকেশন বলি, তাহলে আমি যখন ফাইলটাকে গিয়ে রাখবো, রাখার আগে কিন্তু তাকে রিনেম করে নিতে হবে। একইভাবে আমি যে কোনো ফাইলের উপরে রাইট ক্লিক করে রিনেমে ক্লিক করলে কিন্তু ফাইলটাকে রিনেম করা যায়, ঠিক আছে? ফাইলটাকে রিনেম করা যায়, ফোল্ডারে যেমন ফাইল হতাম, আমি ফাইলটাকে রিনেম করতে, আমার যে পারপাসে দরকার ফাইলটা বা যে উদ্দেশ্যে ফাইলটা, সেই নামটা কিন্তু সেখানে প্রপারলি থাকতে হবে, তাহলেই কিন্তু আমি দ্বিতীয়বার গিয়ে বা অন্য সময় যদি আমার দরকার হয় ফাইলটা, সেখান থেকে ফেচ করতে পারবো। এটা হচ্ছে একটা ম্যাপ। কম্পিউটারে তুমি কিভাবে ফাইল রাখবে, কোথায় কি থাকবে, সেটা একটা ম্যাপ। তুমি সেটা তৈরি করতে পারো বা মেন্টালি তোমাকে
মেন্টালি রাখতে পারো। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে আমি এটা করতে পারবো আর কি, আমার দরকার নেই কেউ ডায়াগ্রাম এঁকে এঁকে করার, তাহলে তুমি এটা করতে পারো। আর যদি মনে হয় যে না আমার একটু সমস্যা হয় পরে মনে করতে গিয়ে কোন ড্রাইভের ভিতরে কি আছে, একটু মানে সময় লাগবে, কিন্তু তুমি যদি একটা সিস্টেমের ভিতরে যদি ফাইলগুলোকে রাখো তাহলে কিন্তু কোনোদিনও তোমার ফাইল কোথাও হারাবে না। ঠিক আছে, আমি কিছু উদাহরণে আসবো, মানে আমি নিজের ফাইলও দেখাবো যে আমি ফাইলগুলোকে কিভাবে রাখতাম আর কি। ঠিক আছে, এখনো রাখি, কিভাবে রাখতাম সেই সময়, বা আমার যখন পিজি চলছিল সেই সময় কিভাবে ফাইলগুলোকে রেখেছি বা রাখতাম, সেই ফাইলগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো এই গেল মোটামুটি আমাদের মেন্টাল, মানে বা একটা ড্রাইভের কিভাবে ফাইলের ম্যাপ তৈরি করা হয়। দ্বিতীয়ত হচ্ছে আমি যখন ড্রাইভের ক্ষেত্রে আসবো, ড্রাইভের ক্ষেত্রে কিন্তু এরকম দেখাবে না, আমি এইভাবে দেখাই ফোল্ডারগুলোকে, ফোল্ডারের ভিতরে সাব ফোল্ডার, তার ভিতরে আরো সাব ফোল্ডার, তার ভিতরে গিয়ে ফাইল। ঠিক আছে, সেই রকম একটা লিস্ট হিসাবে দেখাবে। এটা জিনিসটাই এটা, মানে এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছ সেই জিনিসটাই কিন্তু এটা, কিন্তু এখানে জাস্ট তোমার ফিজিক্যালি বা এই আইকন গুলো আছে বলে তোমরা এইভাবে দেখতে পাচ্ছ, আমরা এখানে ডায়াগ্রাম হিসেবে দেখাচ্ছি বলে এইভাবে দেখতে পাচ্ছ, এটাই পার্থক্য। ঠিক আছে, এবার আসা যাক কিছু কিছু উদাহরণে, আমি কিছু কিছু জিনিস দেখাই তোমাদের। সাপোজ দেখো এটা আমার ড্রাইভ গুলো আছে। ঠিক আছে, এখানে আমার একটা ড্রাইভ আছে, এর ভিতরে দেখো আমার কিছু ফোল্ডার আছে। ঠিক আছে, কিছু আছে রিসার্চ ওয়ার্ক, কিছু একাডেমিক আছে, কিছু আমার কোর্স ওয়ার্কের আছে, কিছু আমার অ্যাপ্লিকেশন রাখা আছে, এরকম অনেকগুলো দেখো ফাইল রাখা আছে। ওকে, এবার এবার আমি যদি ফিরে যাই একটু লার্জ আইকনটা, এই যে হচ্ছে ফোল্ডার। ওকে, এবার আমি যদি যাই যে আমার কিছু ডকুমেন্ট দরকার আছে রিলেটেড টু সাম ক্লাসেস, এগুলো আমার ক্লাসেরও ডকুমেন্ট, এগুলো আমার কি বলবো একাডেমিকেরও ডকুমেন্ট। ঠিক আছে, আমি যখন পড়াশোনা করছি সেগুলোর ডকুমেন্ট, এটা কিছু কিছু জিনিস আছে আমার এখন ক্লাসেরগুলোকে ব্যবহার করে থাকি। কেন পারছি সেগুলোকে ব্যবহার করতে? একটাই কারণ, সেই ফাইলগুলোকে আমি কিন্তু সিস্টেমেটিক্যালি তখনই ম্যানেজ করে রেখেছি, এতদিন আমি সেইগুলোকে ব্যবহার করতে পারছি। আমি যদি ফাইলগুলোকে এনেই যদি রেখে দিতাম ডায়েরির মধ্যে, কোনো কারণে আমার কম্পিউটার হয়তো ফরম্যাট হয়ে গেল, ডিলিট হয়ে গেল, তাহলে কিন্তু ডিলিট হয়ে গেলে একদম আনফরচুনেটলি সেটা পাওয়া যাবে না। কিন্তু সাপোজ আমি যদি রেখে দিতাম আমার ডেস্কটপের মধ্যে, সি ড্রাইভের মধ্যে, আর হঠাৎ করে ডিলিট হয়ে গেল, তাহলে কিন্তু পুরোটাই শেষ। ঠিক আছে, আমি কি করেছি তার জন্য ড্রাইভ ভাগ করেছি, ড্রাইভের ভিতরে ফোল্ডার করেছি, ফোল্ডারের ভিতরে সেই ফাইলগুলোকে রেখেছি। এবার আমি যদি জাস্ট ফার্স্ট ড্রাইভটাতে যাই, এবার এর ভিতরে দেখো একাডেমিকের ভিতরে একাডেমিক 1 2 3 এরকম করেছিল, এবার একাডেমিক 1-এ যদি যাই, এর ভিতরে দেখো আরো অনেকগুলো আছে। ঠিক আছে, ফোল্ডার করে রাখা আছে, এরকম ফোল্ডার করে রাখা আছে। এবার এই ফোল্ডারের ভিতরে এবার দেখো কিছু কিছু টপিক আছে, বায়োজিওগ্রাফি, ক্লাইমেটোলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইকোনমিক জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এক্সেলে কিছু কাজ আছে, ফিল্ড সার্ভে আছে, ফাইনাল কিছু ফ্রন্ট পেজ আছে, আমাদের যেগুলো প্রজেক্ট দেওয়া হতো সেগুলো রেখেছি এখানটায়। ঠিক আছে, জিআইএস এর কিছু কাজ আছে, এরকম করে কিন্তু আমি ফোল্ডার গুলোকে সাজিয়ে রেখেছিলাম সেই সময়। এবার ভিতরে সাপোজ আমি ক্লাইমেটোলজি যদি যাই, ক্লাইমেটোলজির ভিতরে এবার কিছু ফোল্ডার আছে, কিছু ফাইল আছে। এখানে কিন্তু আমি মিসম্যানেজমেন্ট করেছি আমি বলবো। ঠিক আছে, এখানে কিন্তু আমি ডেটা ম্যানেজমেন্ট করিনি, কিছুটা ম্যানেজমেন্ট করেছিলাম এতদূর পর্যন্ত, তারপরে কিন্তু ম্যানেজ করা সম্ভব হয়নি, কারণ এটা টিডিয়াস কাজ, অনেক মানে সময় লাগে এই এইগুলোকে, ফাইলগুলোকে বেছে বেছে করতে। দেখো কোনোটার নাম ঠিকঠাক আছে, কোনোটার নাম ঠিকঠাক নেই। ঠিক আছে, এইটাই তোমাকে বলছিলাম যে তখন আমি যদি ঠিকঠাক করে রাখতাম এই ফাইলের নামগুলোকে, তাহলে কি হতো, এই যে দেখো 09301, এটা মানে কি? কোনো মানে নেই। আমি যদি এর নাম প্রপারলি দিয়ে রাখতাম যে এর ভিতরে কি আছে, তার যদি ডকুমেন্টেশন বাইরে করে রাখতাম, আমি জাস্ট এখনই ক্লিক করে বলে দিতে পারতাম। এখানে যেমন একটা করে রেখেছি আর্টিফিশিয়াল প্রেসিপিটেশন, আর্টিফিশিয়াল প্রেসিপিটেশনে এবার দুটো ফাইল আছে, তোমাকে ফাইল টাইপের আগে বললাম যে ফাইল টাইপটা আমার কি জন্য দরকার, যে কোন ফাইল টাইপটা কি ধরনের কাজে লাগবে বা কি ধরনের সফটওয়্যারে এটা ওপেন হবে তার জন্য আমার দরকার। এখানে আর্টিফিশিয়াল প্রেসিপিটেশনে দুটো ফাইল আছে, দুটো পাশাপাশি আছে। আমরা কিন্তু জানি যে কম্পিউটার কোনো সময় ইউনিক কোনো ফোল্ডার নেয় না, দুটো ইউনিক ফোল্ডার পাশাপাশি রাখা যায় না বা ফাইল রাখা যায় না যে কোনো ডিভাইসে, শুধু কম্পিউটার নয় মোবাইলেও তাই। তুমি যদি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করো, দ্বিতীয়বার যে আবার নিউ ফোল্ডার ক্রিয়েট করো, তাহলে কি হবে, দ্বিতীয় ফোল্ডারটা নিউ ফোল্ডার ব্র্যাকেটে 1 হয়ে যাবে। এখানে দুটো ফাইল আছে কিন্তু একই নাম আছে, কারণ কারণ হচ্ছে এই দ্বিতীয় ফাইলটার টাইপ আলাদা, এই প্রথম ফাইলটার টাইপ আলাদা। ঠিক আছে, ফাইল টাইপ আলাদা হলে কিন্তু আবার একই ফাইল নামে নিয়ে নেবে।
ওকে, তাহলে এই যে ফাইল টাইপগুলো দেখে আমি কিন্তু এখান থেকে ক্লাইমেটোলজির যা যা ডকুমেন্ট আমি কিন্তু এখান থেকে পেতে পারবো। ওকে, একইভাবে আমি যদি অন্য ফোল্ডারে যে ডেভেলপমেন্ট স্টাডিজ যাই, এখানে কিছু ফাইল আছে, এখানে কিছু আমাদের স্যার দিয়ে রেখেছিল সেটাও ফাইল আছে, এইচডিআই এর কিছু ফাইল আছে, ঠিক আছে। এখানে কিছু ডকুমেন্টেশন ওইভাবে করা আছে যে ফাইলগুলো আমি তাড়াতাড়ি ফেচ করতে পারবো। হিস্টোরিক্যাল জিওগ্রাফির কিছু ফাইল আছে। তাহলে এইভাবে যদি আমি ফাইলগুলোকে ম্যানেজ করি, ফাইলগুলোকে যদি ফোল্ডারে ঠিকঠাক করে আমি রাখতে পারি, তাহলে কি হয়, আমি যদি ঠিকঠাক করে ফোল্ডারে রাখতে পারি প্রথম কথা, দ্বিতীয় কথা যদি স্টোরেজ ডিভাইসটা আমি যদি ঠিকঠাক করে রাখতে পারি, ফাইল যখন রাখবে মানে যখন ডকুমেন্টেশনে ফাইল যখন করবে, একটা জায়গায় কিন্তু ফাইল কোনো সময় রাখবে না, ঠিক আছে। সেই জায়গায় ফাইলগুলোকে ভাগ করে রাখবে। কিছুটা ফাইল হয়তো তোমার সি ড্রাইভে থাকলো, কিছুটা ডি ড্রাইভে থাকলো, এবং পাশাপাশি সেই যে টোটাল যে ফাইলটা তার কিন্তু একটা ব্যাকআপ নিতে হবে। এটা কিন্তু সব থেকে জরুরি যে ব্যাকআপ নিয়ে রাখবে। আমার যে ফাইলগুলো এটা কিন্তু আমার একটাও কম্পিউটারে নেই, সব আমার বাইরে আছে, ব্যাকআপ নিয়ে রাখা আছে, ঠিক আছে। আমি যেখানে আমার যে পার্সোনাল কম্পিউটার সেখানে রাখা ছিল, সেখান থেকে আমি কিন্তু এটাতে ব্যাকআপ নিয়ে রেখেছি, তাহলেই কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি। পার্সোনাল কম্পিউটারে থাকলে কিন্তু আমি দেখাতে পারতাম না, ঠিক আছে। ফলে সবসময় করবে কি, ফাইলে দুটো জায়গায় ব্যাকআপ নিয়ে রাখবে, এবং ফাইলগুলোকে অ্যাকচুয়াল যে ফোল্ডারে যেভাবে রাখার সেইভাবে কিন্তু সিস্টেমেটিক্যালি রাখবে। এবং তার একটা কিন্তু মেন্টাল ম্যাপ যদি পারো, যে মেন্টাল আমি জানি যে এই ড্রাইভে আছে, এইখানটাই আমার এই ফাইলটা ফোল্ডারটা আছে, তার মধ্যে এই ফোল্ডার আছে। সাপোজ আমি বলি যে ক্লাইমেটোলজির ভিতরে আমার দুটো ফোল্ডার আছে, বাকিগুলোকে আমি রাখলাম ক্লাইমেটোলজির ভিতরে রাখলাম, যেগুলো আমার দেখা যায় যে কোনো ফোল্ডারের ভিতরে ম্যাচ করছে না, ক্লাইমেটোলজির ভিতরেই আছে কিন্তু কোনো ফোল্ডারের সাথে ম্যাচ করছে না, এটা জেনারেল একটা টপিক, সবকিছু ওদের ইনক্লুডেড আছে। তখন আমি কি করব, ওর ভিতরে রেখে দিলাম, কিন্তু প্রপারলি নাম দিয়ে রাখবে, ঠিক আছে। এটা কিন্তু বেসিক জায়গা। তোমরা যে এত এরপরে যেগুলো শিখবে, ধরো ইউটিউব শিখলো, ভিডিও এডিটিং শিখলে, তোমরা মোবাইলে করলে, কম্পিউটারে করলে, কেউ সবকিছু করার পরে যদি ফাইলটাকে ঠিকঠাক করে না রাখতে পারো, তাহলে কিন্তু সবটাই বৃথা হয়ে যাবে। কারণ পরে গিয়ে কিন্তু ফাইলটা খুঁজে পাবে না। তাহলে কিন্তু মানে আরেকটা কথা আমি বলি এর সাথে, যখন যাই শিখবে এই পরবর্তী সময় কি করবে, কিছু কিছু ডকুমেন্ট ছোট ছোট নোট নিয়ে রাখবে। যদি কম্পিউটারে থাকবে তো কম্পিউটারে নোট নিয়ে রাখবে, যদি মানে হাতে পাশে খাতা থাকে খাতাতে নোট নিয়ে রাখবে, ঠিক আছে। নোট নিয়ে রাখার সুবিধা হলো, যখন তুমি কাজটা করবে তখন কিন্তু সেই কাজটার সাথে সাথে তোমার নোটের দেখে দেখে কাজটা করতে পারে, স্টেপগুলো অন্তত। এই তো গেল আমাদের ফাইল এক্সটেনশন, গেল ফাইল আমাদের কিভাবে করতে হবে, ক্রিয়েট করতে হবে, সার্চটা আমি বলছি এবার। ফাইল কিভাবে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয়, ফাইল কিভাবে রাখতে হয়, ম্যানেজ কিভাবে করতে হবে। নেক্সট আসে যাই দুটো জিনিস, আমি শর্টে বলবো এই দুটো। ফার্স্ট হচ্ছে আমার ফাইল কম্প্রেসিং, একটা ফাইল সার্চ। কম্প্রেসিং বলতে আমি প্রথমে বললাম যে একটা যদি বড় কোনো ডকুমেন্ট থাকে, সেটাকে আমি যদি এক জায়গায় অ্যাসেম্বল করে রাখার চেষ্টা করি সুতো দিয়ে বেঁধে, সেটা হচ্ছে কম্প্রেস, মানে চেপে রাখা। কম্প্রেস মানে এক জায়গায় গুছিয়ে রাখা আর কি, ঠিক আছে। তো ফাইল কম্প্রেস কেন করা হয়? ফাইল কম্প্রেস করা হয় কারণ ধরে নাও তোমার কাছে আমার একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে একটা এত বড় ফাইল আছে, যেটা ফোল্ডারের মানে সাইজটাকে বা ড্রাইভের সাইজটাকে, যদি মানে ড্রাইভের ভিতরে যেহেতু থাকছে, সেটা ড্রাইভের পুরো জায়গাটা নিয়ে রাখছে। আমি যদি সেই ফাইলটাকে আমি কম্প্রেস করতে পারি, কিছু কম্প্রেসিং সফটওয়্যার আছে যার মাধ্যমে ফাইলটাকে কম্প্রেস করা যায়, তাতে ডেটা কিন্তু মানে কমে যায়, মানে কম জায়গার ভিতরে বেশি ডেটা রাখা যায়, এবং সেই ফাইলগুলোকে সেখানে ইউজ করা যায়, ঠিক আছে। এই জন্য কম্প্রেসিংটা করা হয়। তো কম্প্রেসিং এর কিছু কিছু ফরম্যাট আছে, এই যে এগুলো হচ্ছে কম্প্রেসিং এর ফরম্যাট কিছু কিছু, ঠিক আছে। জিপ আছে, 7-zip আছে, ডেভ আছে, প্যাকেজ আছে। এগুলোর মাধ্যমে যদি আমি ফাইলটাকে রাখি, তাহলে কি হবে, ফাইলটা আমার কম জায়গাতে বেশি ফাইল কিন্তু আমি ধরাতে পারবো। এখন তো ফাইল প্রচুর, স্টোরেজের অভাব, তাহলে কম্প্রেসিং এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এটা কম্পিউটারের ক্ষেত্রে বিশেষ করে, কারণ কম্পিউটারের ক্ষেত্রে কম্প্রেসিং করাটা খুবই সহজ রাদার দ্যান মোবাইল, সেহেতু আমি কম্পিউটারের ক্ষেত্রে কম্প্রেসিং এর জায়গাটা বলছি। সাপোজ যদি বলি কম্প্রেসিং ফাইল, না ঠিক আছে, আমি দেখাচ্ছি। এখানে দেখো কিছু এই ফোল্ডার আছে, মানে ফাইল আছে, ঠিক আছে, যেগুলো বইয়ের মধ্যে কিছু লেখা আছে,
বইয়ের একটা আইকন আছে, তার পাশে কিছু লেখা আছে, এটা হচ্ছে কম্প্রেসিং টাইপের ফাইল, এটাকে জিপ টাইপের ফাইল বলে, ঠিক আছে। তো এটার ভিতরে যখন আমি কোনো ফাইলকে রাখি তখন কি হয়, সেটা কম্প্রেসড হয়ে থাকে বা অনেক কম জায়গা লাগে। নেক্সট আসি হচ্ছে সার্চিং এ ফাইল। এবার লাস্ট মানে লাস্ট যদি কেউ ডকুমেন্ট ম্যানেজমেন্ট নাই করতে পারে, এবং ম্যানেজমেন্ট করার সত্ত্বেও কিছু এমন সিচুয়েশন আছে যখন ফাইলের পরিমাণটা প্রচুর হয়ে যায়, ফলে সেখানটায় একটা মেথড ইউজ করতে হয়, সেটা হচ্ছে সার্চিং, ঠিক আছে। মানে ফাইল খোঁজাটা আমাদের কাছে তখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সাপোজ আমি যদি কোনো ড্রাইভে ঢুকে, সাপোজ এই ড্রাইভে ঢুকে আমি একটা ফাইল খুঁজতে চাই, তাহলে আমি কি করতে হবে, আমি ফাইল ফোল্ডারে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে আবার যেতে হবে যে কোথায় আছে, স্ক্রল করে নামাতে হবে, আবার ক্লিক করতে হবে, দেখতে হবে যে এর ভিতরে আছে কি নেই, ঠিক আছে। এই হেডেক গুলো রয়েছে। রাদার দেন যদি আমি ফাইলের নেমটা জানি, এই জন্যই বলি যে নেমটা সবসময় ইউজ করতে, যে আমি নেমটা জানি, আমি কি করতে পারবো, যেখানে ফোল্ডারের পাশে একটা সার্চ বাটন থাকে, ঠিক আছে। যদি আমি সেখানে সাপোজ আমার টাইপ দরকার, টাইপই লিখলাম আমি, ঠিক আছে। আমার যদি জিপ ফাইল দরকার, কম্প্রেসড ফাইল যেটা বললাম, জিপে ক্লিক করলাম, এবার দেখো কম্পিউটার কিন্তু পুরো ড্রাইভটাকে সার্চ করবে, সার্চ করে যত জিপ ফাইল আছে সেখানে কিন্তু জিপ ফাইলগুলো আমার এখানে নিয়ে চলে আসবে, আস্তে আস্তে জিপ ফাইলগুলো চলে আসবে, ঠিক আছে। আমার এখানে সব জিপ ফাইল, এটা কোনো অন্য ধরনের ফাইল নেই, ডকুমেন্ট নেই, পিডিএফ নেই, শুধু জিপ ফাইল আছে, ওকে। এটা হচ্ছে সার্চিং এর একটা মজা, যে আমাকে কিচ্ছু খুঁজতে হবে না, কিছু আমাকে মনে করতে হবে না, জাস্ট টাইপটা হয় টাইপ জানতে হবে, আর না হয় আমাকে ফাইলের নামটা জানতে হবে। জাস্ট ফাইলের নাম জানলে, এখানে ফাইল নামটা লিখলে অটোমেটিক আমার কি হবে না, ফাইলটা চলে আসবে, কম্পিউটার নিজে খুঁজবে, খুঁজে আমাকে বের করে দেবে। আমার প্রথমে যে কাজটা করেছি তার সুফল কিন্তু আমি পরে পাবো। এতে গেল মোবাইল, এই কম্পিউটারে। আমি মোবাইলেরটাও এর সাথে অ্যাড করে দিই। মোবাইলটা খুবই সহজ। মোবাইলে যখন আমি কোনো ফাইল পাবো তখন আমি কি করব, সাপোজ আমি কোথাও ফাইল পেলাম, হোয়াটসঅ্যাপে পেলাম বা ইসে পেলাম, টেলিগ্রামে পেলাম, তো এইভাবে আমাকে ফাইলগুলোকে দেখাই অ্যান্ড্রয়েড মোবাইলে, ঠিক আছে, বা আইওএসে সেম দেখায় আশা করি। তো এইভাবে দেখাই। তো এইভাবে ফাইলগুলো যখন দেখছি, আমার একটা ফাইল, যে কোনো মোবাইলে দেখবে ফাইল ম্যানেজার বলে একটা, মাই ফাইলস বলে একটা তোমাদের অ্যাপ থাকে, অ্যাপই বলা যায়, ওর ভিতরে সব ফাইলগুলো ম্যানেজ করে সেই ফাইল ম্যানেজারটা। এবং তার ভিতরে দেখবে তোমার যে সফটওয়্যারটা থাকবে বা অ্যাপটা থাকবে, তার কিন্তু একটা অলরেডি ফোল্ডার ক্রিয়েট করে রাখে, যখন ইনস্টল হয় তখন ফোল্ডারটা ক্রিয়েট করে রাখে। যদি আমি হোয়াটসঅ্যাপের কথা বলি, হোয়াটসঅ্যাপের কিন্তু সেরকমই একটা ফোল্ডার থাকে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ যদি যাও, ইন্টারনাল স্টোরেজ বা এক্সটার্নাল স্টোরেজ যদি হোয়াটসঅ্যাপ থাকে, তো সাধারণত ইন্টারনালি থাকে, যেহেতু এখন স্টোরেজের পরিমাণ অনেক বেশি, সেই ইন্টারনাল স্টোরেজের ভিতরে সাপোজ হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু এই ধরনের কিছু ডেটা মানে ফোল্ডার অটোমেটিক হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে রাখে। এবার হোয়াটসঅ্যাপ কিন্তু মানে যে যারা ক্রিয়েট করেছে তারা জানে যে আমরা ফাইলটাকে মিসম্যানেজ করব, সেই কারণে তারা করে রাখছে কি, যে বিভিন্ন ধরনের ফাইল টাইপকে আলাদা করে অলরেডি তারা ভাগ করে রাখার চেষ্টা করেছে। ওর ওই ফোল্ডারটাতে ক্লিক করলে দেখতে হবে যে মিডিয়া আছে, ডেটাবেস আছে, ব্যাকআপ আছে, ঠিক আছে। এবার তোমার যদি কোনো ডকুমেন্ট দরকার হয়, ভালো করে শুনবে, যদি কোনো ডকুমেন্ট তুমি মোবাইলে ক্লিক করে রেখেছো, কোনো পিডিএফ বা ওয়ার্ড, তাহলে তো যাবে কি, ডেটাবেসে যাবে, ঠিক আছে। ডেটাবেসে গিয়ে তারপরে যাবে হচ্ছে ডেটাবেসের মধ্যে গেলেই দেখবে ওখানে বিভিন্ন ধরনের আমার ডেটাবেসের টাইপ থাকবে, তো বিভিন্ন ধরনের যে ডেটাবেস গুলো থাকে সেগুলো থাকবে, তার মধ্যেই গেলে দেখবে তোমার ওয়ার্ড ডকুমেন্টটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এখানে যেহেতু মোবাইলে ইউজটা আমি করতে পারবো না কম্পিউটারে, সেহেতু আমি তোমাদেরকে ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এই ডেটাবেসের মধ্যে কিন্তু তোমার যত ধরনের ডেটা ডকুমেন্ট সব কিন্তু এই ডেটাবেস ফোল্ডারের মধ্যেই থাকে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। টেলিগ্রামেও তাই। যত ধরনের মিডিয়া টাইপের আছে, অডিও আছে, ভিডিও আছে, সমস্ত কিন্তু সে মিডিয়া ফাইলের মধ্যেই থাকে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ স্টিকার আছে, সমস্ত কিন্তু এর মধ্যেই থাকে, এবং ওর ভিতরে আবার আলাদা আলাদা করে ফোল্ডার ক্রিয়েট করে রাখা হোয়াটসঅ্যাপ, ইমেজের জন্য আলাদা, মিডিয়ার জন্য আলাদা, ডকুমেন্টের জন্য আলাদা, দিয়ে তার মধ্যে কিন্তু সেই আলাদা আলাদা যে টাইপে বা ক্যাটাগরির যে ফাইলগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে রাখে। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখে। তখন তুমি কোথাও ফাইল তোমার মোবাইলে পাবে না, সাপোজ হোয়াটসঅ্যাপ তুমি আনইনস্টল করে দিয়েছো,
ঠিক আছে? তখন ওই ড্রাইভে যাবে, ফোল্ডারে যাবে, ক্লিক করলে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে তুমি সমস্ত ফাইল, প্রিভিয়াস যত ফাইল তুমি কাউকে সেন্ডও করেছো, তুমি কাউকে রিসিভ করেছো, সমস্ত কিন্তু তার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে? এবার তুমি কি করতে পারো, মোবাইলে ম্যানেজমেন্ট করার জন্য মোবাইলে তুমি ওই আলাদা করে কিছু ফোল্ডার নিজে ক্রিয়েট করে রাখতে পারো এই ফাইল ম্যানেজারের ভিতরে। একইভাবে নিউ ফোল্ডার, থ্রি ডটের মধ্যে ক্লিক করলে নিউ ফোল্ডার বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে একইভাবে ফোল্ডার ক্রিয়েট হয়। ফোল্ডারকে রিনেম করলে, রিনেম করে তোমার যে ডকুমেন্টগুলো তার ভিতরে সেই ডকুমেন্টগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ বা কপি অ্যান্ড পেস্ট, ঠিক আছে? তো এখানে ফাইল ফোল্ডারের উপরে মানে যে ফাইলটা আছে ওর উপরে লং প্রেস করলে, মানে চেপে রাখলে কিছুক্ষণি, কিছু অপশন চলে আসবে, তার উপরে দেখবে কপি বা মুভ এরকম একটা অপশন আসবে। কপি করলে বা কাট করলে বা মুভ করলে, মুভ করা আর কাট করা মোবাইলে একই, ঠিক আছে? কাট করা মানে ওখানে একদম সরিয়ে নিয়ে গিয়ে অন্য ফোল্ডারে রাখা, আর কপি করা মানে ওর একটা কপি ওখান থেকে, ওখানেও থাকবে একটা কপি, আর তুমি যেখানে রাখবে সেখানেও একটা কপি কিন্তু থাকবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তুমি মোবাইলেও সেম কম্পিউটারের মতো কিন্তু ডেটা বা ফাইল তুমি কিন্তু ম্যানেজ করতে পারো। এই তো গেল আজকে মোটামুটি তোমাদের যা বিষয় ছিল, এবং আশা করব তোমরা ভবিষ্যতে যখন আর কি ডেটা ম্যানেজমেন্ট করবে বা ডেটা ম্যানেজমেন্টের কোর্সটা করছে, যে ডকুমেন্ট গুলো পাবে, তোমরা কিন্তু নিজেদের মোবাইলে বা ডিভাইসে বা কম্পিউটারে কিন্তু সেটাকে সঠিকভাবে ম্যানেজ করে রাখবে, এবং ভবিষ্যতে কেউ কোনো কারণে যদি তোমার দরকার হয় বা কারো তোমার বন্ধুদের দরকার হয়, তোমরা কিন্তু সেই ডেটাগুলো তারা কিন্তু দিতে পারে, ঠিক আছে? এই বলে আমি আজকের মতো আমার আজকের সেশনটা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে খুব পেশেন্টলি শোনার জন্য। ধন্যবাদ সত্যজিৎ, খুব সুন্দরভাবে সেশনটাকে পরিচালনা করা এবং বোঝানোর জন্য। পার্টিসিপেট যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলো, এখানে মেসেজ টাইপ করো, হ্যাঁ, যদি কারো কোশ্চেন থাকে তোমরা অ্যাড্রেস করার চেষ্টা করা হবে। একজন কোশ্চেন করেছে প্রীতম কুমার সরকার, স্যার আমরা একটা রিকোয়েস্ট আছে যে আমাদের যে ক্লাসগুলো করানো হচ্ছে তার পিডিএফ কপি শেয়ার করলে খুব ভালো হতো। এটা অ্যাকচুয়ালি পিডিএফ কপি বলতে যে ম্যাটেরিয়াল যে চাইছে আর কি, যেগুলো হয়েছে। ঠিক আছে, আমরা আমাদের যে এক সপ্তাহের কোর্স সেটা শেষ হয়ে যাওয়ার পরে এই ভিডিওগুলো তো ইউটিউবে থাকবে, ওখানে ডেসক্রিপশনে আমরা পিডিএফ করে, মানে এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেগুলো আমাদের বিভিন্ন স্পিকাররা নিচ্ছে সেগুলো দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কোর্সটা কমপ্লিট হোক তখন আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এই সেশনের এখানেই শেষ হচ্ছে। আর ধন্যবাদ আবারও সত্যজিৎ পালকে সুন্দরভাবে, খুব সরলভাবে এটা বোঝানোর জন্য।